আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ জুবাইর হোসেন আপনাদের মাঝে নতুন একটি ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এবং আজকের টিউটোরিয়ালটিতে আমরা দেখব যে এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে কিভাবে ওয়ান পেজ ওয়েবসাইট তৈরি করা যায় এবং এলিমেন্টর পেজ বিল্ডারের খুঁটিনাটি, অর্থাৎ এলিমেন্টর পেজ বিল্ডার কী ধরনের প্রবলেম হতে পারে এবং কোন টুলসটা, কোন উইজেটটা কীভাবে ইউজ করতে হয়, সব কিছুই আমরা বিস্তারিত দেখব এই টিউটোরিয়ালে। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট বন্ধুরা, তো আজকে আমরা দেখব যে এলিমেন্টরের সবথেকে ওয়ার্ডপ্রেসের সবথেকে ভালো এবং সবথেকে বেশি ফিচার যে পেজ বিল্ডারটিতে আমরা পাই সেটা হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার। এটা ফ্রি এবং প্রিমিয়াম দুই ভার্সনই আছে। তো যদি আমরা ম্যাক্সিমামই আমরা হচ্ছে ফ্রি ভার্সনটা ইউজ করি, কারণ ফ্রি ভার্সন ইউজ করি আমরা আমাদের একটি ওয়েবসাইট তৈরি করতে নেসেসারি যত ধরনের উইজেট প্রয়োজন সব ধরনের উইজেট পাওয়া যায়। তবে কিছু কিছু কাস্টম ফাংশনালিটি আছে যার কারণে আমাদের প্রিমিয়াম ভার্সনটা ছাড়া হয় না আসলে। তো আজকে আমরা দেখব যে ফ্রি ভার্সন এবং প্রিমিয়াম ভার্সন দুটোই দেখব। তো প্রথমে আমরা প্লাগইনটি ইনস্টল করে নিচ্ছি। তো প্লাগইনে গিয়ে অ্যাড নিউতে যাওয়ার পরে এখান থেকে আমরা এলিমেন্টর লিখে যদি সার্চ করি তাহলে আমাদের পেজ বিল্ডারটা আমরা পেয়ে যাব। আর তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পেজ বিল্ডারটা হচ্ছে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। তো এখানে আপডেট নাও লেখা আসছে কারণ আমি অলরেডি এটাকে ইনস্টল করে রেখেছি। তো আমাদেরকে আপডেট করতে হবে এবং তাহলে এটা হয়ে যাবে। তো আপনাদের ক্ষেত্রে এটা হবে হচ্ছে ইনস্টল নাও, এরকম একটি বাটন থাকবে এবং ইনস্টল নাওতে ক্লিক করার পরে এটা অ্যাক্টিভেট করার জন্য বলবে এবং তারপরে আপনারা অ্যাক্টিভেটে ক্লিক করলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমরা এটাকে দেখি যে এটা আসলে অ্যাক্টিভেট করা আছে কি নেই। এটা ইনস্টল করা আছে কিন্তু অ্যাক্টিভেট করা নেই। অলরাইট, তো আমরা অ্যাক্টিভেট করে নিচ্ছি। অলরাইট, তো যেহেতু আমরা একটি কাস্টম ওয়েবসাইট বিল্ড করব, অর্থাৎ আমরা কোনো ধরনের প্রি বিল্ড লেআউট আমরা ব্যবহার করছি না। তো তার জন্য আমাদের যে কোনো একটা থিম হলেই হবে, জাস্ট একটা থিম আমরা দেখে নিচ্ছি কোন থিমটা আমাদের জন্য, অর্থাৎ এলিমেন্টারের জন্য কম্প্যাটিবল যে থিমগুলো আছে সেই থিমগুলো ব্যবহার করাটা আছে বেস্ট প্র্যাকটিস অ্যাকচুয়ালি। কারণ যেসব থিমগুলো কম্প্যাটিবল না সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়। তো প্রবলেমগুলো যদি এড়াতে চান তাহলে অবশ্যই এলিমেন্টার কম্প্যাটিবল যে থিমগুলো আছে, অনেক থিমগুলো আছে, তো সেই থিম থেকে যে কোনো একটা থিম ইনস্টল করে নিলে হয়ে যাবে। কারণ বেসিক কিছু ফাংশনালিটি থিমের সাথে থাকে, যেমন হিডার, ফুটার, এরকম কিছু বেসিক ফাংশনালিটি আমাদের থাকে। এই জন্য আমরা একটি থিম ইনস্টল করে নেব আসলে। তো এলিমেন্টরের এবং সবথেকে জনপ্রিয় যে থিমটা রয়েছে সেটা হচ্ছে অ্যাস্ট্রা, হুইচ ইজ ভেরি লাইট ওয়েট একটা থিম। তো অ্যাস্ট্রা থিমটাই আমরা ইউজ করব। তো অ্যাস্ট্রা আমি অলরেডি ইনস্টল করে রেখেছি এবং আমি অ্যাক্টিভেট করে দিচ্ছি। তো আপনারা হয়তো বা জানেন যে কীভাবে একটি থিম ইনস্টল করতে হয়, তো আমি সেটা আর দেখাচ্ছি না। অলরাইট, তো এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে রিলোড দেই তাহলে আমরা কিছু চেঞ্জ হয়তো বা দেখতে পাবো। তো আমরা দেখতে পাচ্ছি কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে। অলরাইট, তো আমরা কোনো ধরনের প্রিবিল্ড কোনো লেআউট, অর্থাৎ অ্যাস্ট্রার কিন্তু অনেক প্রিবিল্ড ওয়েবসাইট তৈরি করা আছে যেগুলো আমরা জাস্ট ইম্পোর্ট করে কাস্টমাইজ করতে পারবো। তো আমি চাচ্ছি যে এলিমেন্টর দিয়েই আমরা সব কিছু করবো। অলরাইট, তো ওকে, সো আমরা প্রথমে আমাদের হোম পেজটাই ক্রিয়েট করি। তো একটা হোম পেজ ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে কিছু পেজ ক্রিয়েট করে নিই মেনুর জন্য, কারণ আমাদের হিডারটা লাগবে। হিডারে কী ধরনের কিছু ফিচার থাকতে পারে, কি উইজেট থাকতে পারে, কি সেকশন থাকতে পারে, যাতে একটা ওয়ান পেজ ওয়েবসাইট আমরা মাল্টিপল পেজ ওয়েবসাইটও বানাতে পারবো, নো প্রবলেম। তো আমি প্রথমে হোম নামে একটি পেজ তৈরি করছি এবং পাবলিশ করে দিচ্ছি। ভিডিওটা একটু লং হতে পারে কারণ আমি এখানে খুঁটিনাটি সব কিছু নিয়ে আলোচনা করব। তো আশা করি আপনারা সবাই ধৈর্য ধরে দেখবেন।
অলরাইট, তো আমরা আরেকটি পেজ ক্রিয়েট করে নিচ্ছি। about হোম, অ্যাবাউট এবং এরপরে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট। অলরাইট, তো আপাতত আমরা তিনটা জিনিসই রাখি এখানে, কারণ এটা আমাদের মূল উদ্দেশ্য না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এলিমেন্টর দিয়ে পেজটা বিল্ড করব, দ্যাটস ইট। অলরাইট, তো প্রথমে আমরা হোম পেজ দিয়ে স্টার্ট করি। দেখো, যদি আমরা রিলোড দিয়ে দেখি আমাদের যে মেনুগুলো ক্রিয়েট করলাম সেগুলো আমরা হেডারে অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি হোম পেজটাকে এডিট করি, এখানে আসার পরে এডিট উইথ এলিমেন্টর, তো প্রথমত আমি কিছু বেসিক সেটিংস নিয়ে যদি আলোচনা করি, এলিমেন্টরের কিছু বেসিক সেটিংস নিয়ে যদি আলোচনা করি, সাপোজ আপনারা যদি স্টাইল চেঞ্জ করতে চান, ডিফল্টভাবে যে স্টাইলগুলো থাকে সেই স্টাইলগুলো যদি চেঞ্জ করতে চান আপনারা অবশ্যই এখান থেকে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, যেমন সেটিংসে আসলে এরকম কিছু সেটিংসে, ওকে, সো প্রথমে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পোস্ট এবং পেজেস, অর্থাৎ আমাদের এলিমেন্টের পেজ বিল্ডারটা কোন কোন পোস্ট টাইপে কাজ করবে। আসলে প্রত্যেকটি পোস্ট টাইপ হচ্ছে পেজ, এবং পোস্ট টাইপ হচ্ছে অথর থাকে, পোস্ট টাইপ ইভেন্ট থাকে অনেক সময়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পোস্ট এবং পেজ, অর্থাৎ এই দুইটা সিস্টেমের জন্য এলিমেন্টের পেজ বিল্ডার কাজ করবে। অর্থাৎ আপনি যখন পোস্ট ক্রিয়েট করতে যাবেন সেক্ষেত্রেও এলিমেন্টর দিয়ে আপনি পোস্ট ক্রিয়েট করতে পারবেন, এবং পেজ যখন ক্রিয়েট করবেন তখন এলিমেন্টের কাজ করবে। অলরাইট, তো এটাই হচ্ছে মূলত একটা জিনিস দেখানো, এবং অ্যাডভান্সের আমার কিছু নেই। তবে আমরা যদি চাই, আমরা যদি কাস্টমভাবে কিছু, আরেকটি কথা হচ্ছে যে ভার্সন কন্ট্রোল, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে এলিমেন্টের কাজ করে না, অর্থাৎ এলিমেন্টের পেজ লোড হচ্ছে না, শুধু লোডিং হচ্ছে অথবা হোয়াইট ব্ল্যাঙ্ক পেজ চলে আসে। তো সেক্ষেত্রে আপনারা ভার্সনটা কিছু চেঞ্জ করে দেখতে পারেন। তো ভার্সন কন্ট্রোলে আসার পরে এখানে যেমন আমাদের লেটেস্ট ভার্সন যেটা সেটা ইনস্টল করা আছে। তো আমরা চাচ্ছি যে আমরা এর আগে রোল ব্যাক করবো, অর্থাৎ 3.1.0, অর্থাৎ যে কোনো ভার্সনে আমরা ইনস্টল করতে পারবো। পিছনে আগের যে ভার্সনগুলো রয়েছে সেই ভার্সনগুলো আমরা এখান থেকে ইনস্টল করতে পারবো। তো এটা কখন করা লাগে, বেশিরভাগ অনেক সময় যখন ব্ল্যাঙ্ক পেজ অর্থাৎ লোড হচ্ছে না, কোনো এরর হচ্ছে, তো সেক্ষেত্রে আপনার ভার্সনটা চেঞ্জ করে দেখতে পারেন। তো এরপরে হচ্ছে সাইট ইউআরএল আপডেট করার জন্য, অর্থাৎ আপনি কোনো একটা সাইটের ব্যাকআপ নিয়েছেন বা কোনো একটা সাইট, আপনি একটা ওয়েবসাইটের, অর্থাৎ কারেন্ট ওয়েবসাইটের একটা ইউআরএল আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, তো এখান থেকে আপনি শর্ট ওয়েতে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এরপর হচ্ছে মেইনটেনেন্স মোড ডিসেবল করা আছে, যদি এনাবল করতে চান তাহলে করতে পারেন, নো প্রবলেম। অলরাইট, তো এরপরে সেটিংসটা হচ্ছে রোল ম্যানেজার, অতটা ইম্পর্টেন্ট নয়। সিস্টেম ইনফো, গেটিং স্টার্টেডে যদি আমরা যাই, এখানে হয়তো বা কিছু ইনস্ট্রাকশন ওরা ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে। কাস্টম ফন্ট যদি আমরা ইউজ করতে চাই তাহলে নেট থেকে ডাউনলোড করে আমাদের ইউজ করতে হবে, তবে এটা হচ্ছে প্রো ভার্সনের জন্য। অলরাইট, তো এলিমেন্টের এখানে আসলে অতটা সেটিংস বা ওরকম কিছু নেই দেখার মতো। তো আমরা মেইন যে আমাদের কাজ সেখানে আমরা চলে আসি। তো এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এলিমেন্টের উইজেটটা হচ্ছে লেফট সাইডে, অর্থাৎ এখান থেকে জিনিস নিয়ে নিয়ে আমাদের কাজ করতে হবে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করে আমাদের কাজ করতে হবে। রাইট, তো বেসিক প্রায় সব জিনিসই আমাদের ফ্রি ভার্সনই পাওয়া যায়। তো কিছু কিছু ফাংশনালিটির জন্য আমাদের প্রো ভার্সনটা প্রয়োজন হয়, তো আমরা ফ্রি ভার্সন এবং প্রো ভার্সন দুটোই দেখব, তবে এই ভিডিওতে আমরা ফ্রি ভার্সনটাই দেখব। তবে ওকে, সো প্রথমত আমরা যদি আমাদের ওয়েবসাইটটা রিলোড দিই, ওকে, এটা রিলোড করাই আছে। তো এখন আমরা দেখব যে একটি ওয়েবসাইটে প্রথমত কি সেকশন থাকে। সাধারণত একটা লোগো থাকে, তো লোগোটা আসলে এখান থেকে কন্ট্রোল করা যায় না। লোগো কন্ট্রোল করার জন্য আমাদের হচ্ছে কাস্টমাইজে গিয়ে কন্ট্রোল করতে হয়, চেঞ্জ করতে হয়। তো আমরা প্রথমত একটি ওয়েবসাইট যদি চিন্তা করে থাকি, এটা বেসিক ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট সাপোজ যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের একটি
একটা ব্যানার থাকে সাধারণত, প্রায় অলমোস্ট 90% ওয়েবসাইটই হোম সেকশনে একটা ব্যানার থাকে, রাইট? তো ব্যানার ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে কি করলাম, আমরা একটি রো নিলাম। তো রো নেওয়ার পরে এটা হচ্ছে ডিফল্টভাবে একটি বক্স লেআউট অনুসারে থাকে। তো আমরা এটাকে ফুল উইথ করে দিচ্ছি, এখান থেকে বক্স এটাকে ফুল উইথ করে দিচ্ছি। তো এটা ফুল উইথ হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি একটা ব্যানারে কি থাকে, সাধারণত একটা ব্যানার থাকতে পারে, তবে স্লাইডার থাকতে পারে। তবে হোম পেজে স্লাইডার ইউজ করা মানে হচ্ছে হোম পেজের লোডিং স্পিডটা বেড়ে যাওয়া। অর্থাৎ আপনি যদি স্লাইড ইউজ করেন সেক্ষেত্রে আপনার আপনার ওয়েবসাইটের হোম পেজের লোডিং স্পিডটা কিন্তু বেড়ে যায়। এক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা লোড হয় কি স্লোলি, ঠিক আছে, স্লোলি। অর্থাৎ প্রত্যেকটা জিনিস, হয়তো একটা স্লাইডে সাপোজ আপনি 2-3টা ইমেজ ইউজ করবেন, কিছু কন্টেন্ট থাকবে, কিছু অ্যানিমেশন থাকবে। তো এটা জাভাস্ক্রিপ্টের কাজ। তো যার কারণে হচ্ছে ওয়েবসাইটের স্পিডটা কিন্তু একদম লো হয়ে যায়, অর্থাৎ অনেকটা সময় নেয় লোড হতে। বিশেষ করে এফসিপি এবং এলসিপি যে দুটো জিনিস আছে, সেই দুটো জিনিসের টাইমিং কিন্তু বেড়ে যায়। তো সেজন্য আমরা যদি কোনো একটা মিনিমালিস্ট এবং সিম্পল একটি ওয়েবসাইটের কথা চিন্তা করি, তাহলে আমরা একটা সিম্পল ব্যানার দিতে পারি, অর্থাৎ একটা ইমেজ থাকলো বা কিছু কন্টেন্ট থাকলো, এরকম একটা কিছু দিতে পারি। তার জন্য আমরা সিম্পলি রো নিলাম। রো নেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ডে আসলাম। ব্যাকগ্রাউন্ড থেকে এখান থেকে আমরা একটা ইমেজ যদি সিলেক্ট করি, তো আমি একটি ইমেজ ডাউনলোড করে নিয়ে আসছি পিকজাবে থেকে, যেটা হচ্ছে বেস্ট রেজলিউশনের ইমেজ ওরা প্রোভাইড করে থাকে। তো এখান থেকে আমরা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড যদি নিয়ে আসি, সাপোজ এইটাই যদি নিয়ে আসি, ক্যাপচা দিতে হবে। এখন যদি ডাউনলোড করে নেই তাহলে ডাউনলোড হয়ে যাবে। ওকে, প্রবলেম হচ্ছে, এটা ডাউনলোড হচ্ছে না। একে আমরা অন্য একটি ইমেজ ডাউনলোড করে নেই। এই ইমেজটা যদি দেখি, সরি, ট্রাক্টর। আচ্ছা, এখান থেকে ডাউনলোড হচ্ছে না, সাইটে কোনো প্রবলেম হচ্ছে। তোমরা আরেকটি ওয়েবসাইটে যে পিক্সেলসে যদি যাই, অর্থাৎ pixels.com, এটা হচ্ছে আরেকটি ফ্রি ওয়েবসাইট যেখান থেকে আমরা হাই রেজলিউশনের ইমেজ ডাউনলোড করতে পারবো। তো দেখি হোয়াইটিশ। আচ্ছা, এটা যদি আমরা দেখি ফ্রি ডাউনলোড, আচ্ছা এটা কত রেজলিউশনের, এটা ছোট মনে হচ্ছে। আচ্ছা, আমরা এটা একটু হাই রেজলিউশনের যদি দেখি, আচ্ছা এটা ডাউনলোড করে নিই। ডাউনলোড হচ্ছে না কেন? ওকে, তো ডাউনলোড হচ্ছে। তো এখন যদি আমরা, আচ্ছা ফার্স্ট যে ইমেজটা ডাউনলোড করলাম সেই ইমেজটা যদি দেখি, এটা আসলে রেজলিউশন কত? তার রেজলিউশন হচ্ছে 1700 বাই 2000। ওকে, তো মোটামুটি ঠিকই আছে মনে হচ্ছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা যখন অ্যাড করে ফেললাম, তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পরে এটা হচ্ছে সেকশনটা ছোটোই থাকবে, ইমেজটা পুরোপুরি দেখা যাবে না, কারণ হচ্ছে এটা আমাদের মিনিমাম একটা হাইট ডিফাইন করে দিতে হবে। তো হাইট একটা ডিফাইন করে দেওয়ার জন্য আমরা লেআউটে চলে যাচ্ছি। লেআউট থেকে আমরা হাইট, মিনিমাম হাইট, তো মিনিমাম হাইট দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে সেকশনটা কিছুটা বড় হয়ে গিয়েছে। এখন কিছুটা ব্যানারের মতো লাগছে। তো ইমেজটা এখনো লোড হয় নাই, তো হয়তো বা ইমেজটা একটু সময় নিচ্ছে লোড হতে।
আমরা একটু ওয়েট করি, আরেকবার একটু চেষ্টা করি দেখি। আমরা এখানে সেটিংস কিছুটা চেঞ্জ করতে হবে। অলরাইট, সো আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে একটু প্রবলেম হচ্ছে যে এই ইমেজটার কিন্তু এই অংশটা সাদা। তো আমরা যখন সেটিংসটা যখন চেঞ্জ করি নাই তখন এই সাদাটুকুই হচ্ছে পুরোটা নিয়েছিল, যার কারণে আমরা বুঝতে পারি নাই যে আসলে ইমেজটা লোড হয়েছে কিনা। অলরাইট, তো আমাদের পজিশন দিতে হবে সেন্টার এবং অ্যাটাচমেন্ট ডিফল্ট। আমরা চাইলে স্ক্রলও দিতে পারি। স্ক্রল দিলে আমাদের কি হবে, এটা যখন আমরা স্ক্রল করব তখন এটা স্ক্রল অনুযায়ী থাকবে। আর যদি ফিক্সড করে দিই তাহলে এটা ফিক্স থাকবে, এটা নড়বে চড়বে না এখান থেকে অ্যাকচুয়ালি। অর্থাৎ আমরা যদি স্ক্রল করি আরও কিছু সেকশন অ্যাড করার পরে হয়তো আমরা জিনিসটা বুঝতে পারতাম যে এটা এখান থেকে এখানে ফিক্সড থাকবে, এটা এখান থেকে নড়বে না। অর্থাৎ আমরা যখন স্ক্রল করি তখন এটা উপরের দিকে যাওয়ার কথা, কিন্তু এটা যাবে না। তো এটা ডিফল্টভাবেই থাকুক, রিপিট নো রিপিট, এবং সাইজ হচ্ছে কাভার। তো এটা হচ্ছে এই অংশটা সাদা, যার কারণে এটা খুব একটা ভালো লাগতেছে না আমার কাছে। আমি যদি এইটা দেখি, এটা একটি বড় ইমেজ, সাইজ হচ্ছে প্রায় 11 MBর মতো, যার কারণে হয়তো একটু সময় নিবে। অলরাইট, তো বন্ধুরা একটা কথা হচ্ছে টিপস বলা চায় এটাকে, সেটা হচ্ছে যে বর্তমানে ইমেজের যে ফরম্যাট অর্থাৎ লেটেস্ট যে ফরম্যাটটা রয়েছে, তো সেই লেটেস্ট ফরম্যাট অনুযায়ী আমাদেরকে ব্যবহার করতে হবে ওয়েবপি ইমেজ, .webp ফরম্যাট। তো .webp ফরম্যাট নর্মালি ইউজ করা যায় না, তো ওয়ার্ডপ্রেসে এখনও ওরা অ্যালাউ করে না সিকিউরিটি পারপাসে। তো আমাদেরকে কিছু সেটিংস চেঞ্জ করতে হবে, একটা কোড আমরা অ্যাড করতে পারি function.php-তে। কোডটা অ্যাড করার পরে হচ্ছে আমরা ওয়েবপি ফরম্যাটের যে ইমেজটা সেই ইমেজটা আপলোড করতে পারবো। তো তার কারণে আমরা যে কোনো জেপিজি পিএনজি অনলাইন কনভার্টার রয়েছে, অনলাইন জেপিজি টু ওয়েবপি অনেকগুলো কনভার্টার রয়েছে। তো আপনারা যে কোনো একটি অনলাইন কনভার্টার দিয়ে জেপিজি বা পিএনজি যে ফরম্যাটই থাকুক না কেন সেটাকে ওয়েবপি ফরম্যাট করে তারপরে আপলোড করবেন। কারণ এই সাপোজ এইটা ইমেজটা যদি আমরা চিন্তা করি যে এই ইমেজটা প্রায় 11 MBর মতো, তো 11 MB একটি ইমেজ যদি লোড হয় তাহলে অনেকটা সময় কিন্তু লাগবে। কারণ আমরা যখন একটি আমাদের ওয়েবসাইট যখন ক্লায়েন্টরা ব্রাউজ করে, ভিজিটররা ব্রাউজ করে, তখন এই ওয়েবসাইটের সমস্ত রিসোর্স কিন্তু ওনার ডেস্কটপে ডাউনলোড হয়, ওনার ব্রাউজার থেকে অটোমেটিক্যালি ডেস্কটপে ডাউনলোড হয়, তারপরেই ওনারা এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারে বা দেখতে পারে। তো সাইজ, ওয়েবসাইটের সাইজ যত বড় হবে ডাউনলোড হতে সময় তত বেশি লাগবে, এবং ওয়েবসাইটের পেজ স্পিড, যে লোডিং টাইমটাও কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করবো ওয়েবপি ফরম্যাটের ইমেজগুলো ব্যবহার করার জন্য। অলরাইট, তো আমরা এটাকে যদি দেখি ফুল আর একটু উইডথটা যদি আর একটু বাড়িয়ে দিই, মিনিমাম হাইটটা যদি একটু বাড়িয়ে দিই 600 পিক্সেলের মতোই থাকুক। অলরাইট, ওকে, তো আমরা চাচ্ছি এখানে কিছু অ্যাড করার জন্য। সাপোজ একটা হেডিং থাকবো, হেডিংয়ে আমরা লিখে দিচ্ছি যে হাই। প্রথম লাইনে আমরা এই সেন্টেন্সটাই রাখছি এবং দ্বিতীয় লাইনে আমি আমার নাম লিখে দিচ্ছি। ওকে, তো আচ্ছা, এখানে আমি নামটা লিখে দিচ্ছি হাই পায়ার সাইন
বা আপনারা আপনাদের নাম লিখতে পারেন বা যে কোনো জিনিস এখানে হেডিং হিসেবে দিতে পারেন। তবে ফার্স্ট অফ অল যেটা মাথায় রাখতে হবে যে আমি যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি তো আমার ওয়েবসাইটের কিওয়ার্ডটা কি হবে, সেই কিওয়ার্ড অনুযায়ী আমাদেরকে আমাদের ওয়েবসাইটে বিল্ড আপ করতে হবে এবং এই ব্যানার সেকশনে যতটা সম্ভব চেষ্টা করবেন যে সেই কিওয়ার্ডটা এখানে দেওয়ার জন্য। ঠিক আছে, তো যেমন কিওয়ার্ড ধরেন সাপোজ যদি এটি পোর্টফোলিও ওয়েবসাইট হয় আপনার নাম আপনার কিওয়ার্ড হতে পারে, যে আমার নাম দিয়ে সার্চ করলে আমার ওয়েবসাইটটা শো করবে, অথবা আপনার সার্ভিস রিলেটেড কিওয়ার্ড হতে পারে। সাপোজ আপনি একজন ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার, তো সেক্ষেত্রে আপনার এখানে ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার কিওয়ার্ডকে টার্গেট করে আপনার ওয়েবসাইটটা বিল্ড আপ করতে হবে। ওকে, তো এখানে আমি হাই আই এম জুবাইর সাইন ফুল স্ট্যাক ডেভেলপার সাপোজ এটা যদি দিতে চাই তাহলে আমরা দিতে পারবো, তবে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। সাপোজ আমি কলামটাকে আমি একটু উইথ দিয়ে দিচ্ছি, কলামের উইথ যদি দিয়ে দিই যেটা 100% আছে, কলামের উইথটা 100% আছে এখান থেকে, তো এটা কমতেছে না বাড়তেওছে না। অলরাইট, তো আমরা যেটা করতে পারি আমরা এই কলামের একটা প্যাডিং দিয়ে দিতে পারি। প্যাডিং দেওয়ার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে, আমাদেরকে অ্যাডভান্সে যেতে হবে। তারপরে হচ্ছে এখানে এটা হচ্ছে যদি আনচেক করা থাকে তাহলে হচ্ছে আমরা টপ রাইট অর্থাৎ ইন্ডিভিজুয়ালি আমরা প্যাডিং দিতে পারবো, আর যদি এটা চেক করা থাকে তাহলে আমরা একটা ইনক্রিজ করলে সব দিক থেকে এটা ইনক্রিজ হবে। আগে তো আমরা চাচ্ছি যে সব দিক থেকে 50 পিক্সেল এবং বাকি লেফট এবং রাইট, লেফট এবং রাইট থেকে 100 পিক্সেল করে, বা একটু বেশি দেই, সরি 100 পিক্সেল। ওকে, এবং লেফট থেকেও 100 পিক্সেল, আর একটু বেশি যদি দেই 200 পিক্সেল সাপোজ। ওকে, ওকে, সো এরপরে যদি আমরা কালার চেঞ্জ করতে চাই তাহলে কোথা থেকে চেঞ্জ করতে হবে, আমাদের স্টাইলে যেতে হবে। আরেকটা কথা হচ্ছে যে আমাদের কিওয়ার্ড যেটা থাকবে, সাপোজ আমার নাম যদি কিওয়ার্ড হয় তাহলে কিওয়ার্ডটা হতে হবে h1 ট্যাগ, এটাকে h1 ট্যাগ দিয়ে এই করতে হবে। অর্থাৎ আমি ওকে, সো এটাকে যদি আমি কালারটাকে চেঞ্জ করি, এটা আসলে একটা ভালো দেখা যাচ্ছে না, এটাকে আমি হোয়াইট করে দিচ্ছি এবং এখান থেকে আমি চাইলে টাইপোগ্রাফি থেকে আমি চাইলে আমাদের ফন্টটাও চেঞ্জ করতে পারবো। আমি ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি, আমি অন্য একটি ফন্ট রূপাসেন্স, এখান থেকে আমি ফন্টের সাইজ ডিক্লেয়ার করে দিতে পারবো যে ফন্টের সাইজটা কত হবে। সাপোজ আমি 30 দিচ্ছি এবং নেক্সটে হচ্ছে এইটাকেও যদি আমি স্টাইলিং করি তাহলে কালারটা হবে হোয়াইট। সবসময় আপনারা যখন ওয়েবসাইট বিল্ড করবেন আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা আসলে কতটা ইন্টারঅ্যাক্টিভ হচ্ছে ক্লায়েন্টের জন্য, কারণ একটা ওয়েবসাইটের টেক্সটটা যদি খুব বেয়ারলি দেখতে হয় তাহলে সেটা কিন্তু ক্লায়েন্টের জন্য ভালো না মোটেও। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে কন্টেন্টটা যাতে একদম চোখে পড়ে, ক্লিয়ারলি যাতে রিড করতে পারে মানুষ। রাইট, তো আমার নামটা আমি আরেকটু স্টাইলিশ করে দিচ্ছি। না, এটা না, এটাও না, এটা ভালো দেখাচ্ছে না যদিও, না এটাও না, আমি একটু স্টাইলিশ যদি চিন্তা করি, আচ্ছা যাই হোক আমরা আপাতত এটাই ইউজ করি। আপনারা এখান থেকে যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে যদি একটু সাইজটা একটু বড় করে দিই, অলরাইট, তো এটা থাকলো। আমরা এখান থেকে ওয়েট অর্থাৎ ফন্টের ওয়েটটা কেমন হবে 700 যদি করে দিই তাহলে একটু বোল্ড বেশি হবে। ট্রান্সফর্মটা কি হবে, আপার কেস
আমরা আপার কেস করে দিলাম এবং স্টাইল অর্থাৎ এটা কি ইটালিক হবে নাকি নর্মাল হবে। নর্মালি থাকলেও ডেকোরেশন যেরকম আছে সেরকমই লাইন হাইট থাকতে পারলে এটার স্পেসিংটা যদি আমরা একটু বাড়িয়ে দিই এবার একটু সুন্দর লাগবে। অলরাইট, এটার স্পেসিং 4 থাকলো। এখন আপডেট। তবে আমরা যদি শ্যাডো অ্যাড করতে চাই আমরা টেক্সট শ্যাডো এখান থেকে অ্যাড করতে পারি। আমরা দেখি যে শ্যাডো জিনিসটা কীরকম। সাপোজ এখান থেকে ব্লার আমরা কিছুটা ব্লারই করে দিচ্ছি, হরিজন্টাল শ্যাডো, ভার্টিক্যাল শ্যাডো এখানে। আচ্ছা, আমরা কালারটা চুজ করে নিই, ট্রান্সপারেন্ট দেখাচ্ছে। আমরা যে কোনো টেক্সট কালার নিতে পারি এখান থেকে। অলরাইট, তো এখন যদি আমরা ব্লারে যাই এবং হরিজন্টালি দেখলাম সাপোজ 10, ভার্টিক্যালি 10, আমরা ভিতর দিকেই রাখি টেক্সটটা যাতে ভার্টিক্যালি 0। অলরাইট, তো এখন যদি আমরা আপডেট করে দিই। ওকে, তো এটাই হচ্ছে আমাদের ব্যানার সেকশনটা হয়ে গেল। এখন আমরা এখান থেকে কী কী শিখতে পেলাম, যে কীভাবে হেডিং অ্যাড করতে হয় এবং হেডিং কীভাবে স্টাইল করতে হয়, কীভাবে প্যাডিং দিতে হয়, কীভাবে মার্জিন দিতে হয়। অর্থাৎ মার্জিনটা কি, আসলে মার্জিন আমি দেখাই না যদিও, এটা হচ্ছে মার্জিন। অর্থাৎ আপনারা এখান থেকে টপ অ্যান্ড বটমে এবং চারোদিকেই মার্জিন করতে পারবেন এবং প্যাডিংও করতে পারবেন। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে জি ইন্ডেক্স। আর জি ইন্ডেক্সটা কি, এটা হচ্ছে এটার জন্য আলাদা টিউটোরিয়াল করতে হবে যদি বিস্তারিত বোঝাতে চাই। তবে যদি নর্মালি আমি এক কথায় বলি, সে জি ইন্ডেক্সটা হচ্ছে যে কোনটার উপরে কোনটা থাকবে সেটা ডিফাইন করে দেওয়া। অর্থাৎ আপনি একটা যদি সাপোজ আমি একটা স্ক্রোলেবল যদি একটি সেকশন তৈরি করি, যে আমি চাচ্ছি যে এই সেকশনটা ফিক্স থাকবে এবং এর নিচে যে সেকশনগুলো রয়েছে সেই সেকশনগুলো উপরের দিকে উঠে যাবে, তো সেক্ষেত্রে হচ্ছে জি ইন্ডেক্স। অর্থাৎ আমি যদি এই সেকশনের জি ইন্ডেক্স সাপোজ 1 করে দিলাম এবং এরপরে যে সেকশনটা রয়েছে সাপোজ এখানে আমি আরেকটা সেকশন যদি অ্যাড করি, আর আচ্ছা জি ইন্ডেক্সটা আমি পরেই দেখাচ্ছি, আমি ওয়েবসাইটে কমপ্লিট করিনি, আরও কিছু সেকশন অ্যাড করে তারপরে আমি দেখাচ্ছি, তাহলে আপনারা হয়তো ভালো বুঝবেন আসলে। অলরাইট, তো আপাতত এটা 3 থাকুক, সমস্যা নেই। তারপরে এখানে আমরা সিএসএস আইডি ডিফাইন করতে পারি। অর্থাৎ আমরা যদি এটাকে কাস্টমভাবে ডিজাইন করতে চাই তাহলে আমরা এখানে সিএসএস আইডি দিয়ে সেই আইডি ধরে আমরা এটাকে কাস্টমভাবে ডিজাইন করতে পারবো। তবে ইমেটের ফ্রি ভার্সনে আমাদের আসলে কাস্টম সিএসএস অ্যাড করার মতো কোনো অপশন নেই, কারণ এটা হচ্ছে প্রো ভার্সনের জন্য। আমরা চাইলে আমাদের থিমের যে কাস্টমাইজ অপশনে গিয়ে যে অ্যাডিশনাল সিএসএস অপশনটা রয়েছে সেখানেও আমরা এই ডিজাইনটা করতে পারবো। তো এরপরে রয়েছে সিএসএস ক্লাস, আমরা ক্লাসও ধরতে পারবো। মোশন ইফেক্টটা কি, মোশন ইফেক্টটা হচ্ছে ইন্ট্রেন্স অ্যানিমেশন, অর্থাৎ ফেড ইন, অর্থাৎ যখন ওয়েবসাইটটা লোড হবে তখন এটা একটা অ্যানিমেশন কাজ করবে। তো সেই অ্যানিমেশনটা কাজ করার জন্য এটা হচ্ছে মোশন ইফেক্ট আসার পরে অ্যাডভান্সে। তারপরে মোশন ইফেক্ট এবং অ্যানিমেশন ডিউরেশনটা যদি আমরা এখান থেকে স্লো করে দিই তাহলে এটা আস্তে আস্তে শো করবে। আমরা এখানে ডিলেটা দিতে পারি, তো কতক্ষণ সময়, মিলি সেকেন্ডে এটা কত মিলি সেকেন্ড এটা লোড হতে লাগবে। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমরা দিতে পারি ব্যাকগ্রাউন্ড টাইপটা কীরকম হবে, ইমেজ হতে পারে, অর্থাৎ আমরা এই হেডিংয়ের একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। কিন্তু তো আমরা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য অনেক সময় আসলে ব্যাকগ্রাউন্ড দেওয়াটা প্রফেশনালিজমের মধ্যে পড়ে না, তারপর অনেকে দিতে পারে, সমস্যা নেই। আপনার কালারও দিতে পারে ব্যাকগ্রাউন্ডে, কালারও দিতে পারেন আপনারা চাইলে। কালারটা ঠিক আছে, কিন্তু ইমেজ ব্যবহার করাটা আসলে অন্যরকম দেখায়। এরপর হচ্ছে বর্ডার, অর্থাৎ আমি চাইলে আমার লেখার চারোদিকে আমি বর্ডার দিতে পারবো। বর্ডার টাইপটা কেমন হবে, সলিড। সাপোজ আমি যদি দেখাই তাহলে সলিড হলো। তারপরে এখান থেকে উইথটা আমরা ডিফাইন করে দিতে পারবো। অলরাইট, তো আমি চাচ্ছি না এটা কোনো ধরনের বর্ডার দেওয়ার জন্য, এটা ভালো দেখায় না। এবং আমি সম্পূর্ণটা, এটা কিন্তু আমরা যে বক্স শ্যাডো দিয়েছিলাম যে এখানে যে টেক্সট শ্যাডো, এটা হচ্ছে টেক্সট শ্যাডো, অর্থাৎ টেক্সটের শ্যাডোটা আচ্ছা এটা। তো আমি যদি চাই তাহলে বক্স শ্যাডো দিতে পারি, অর্থাৎ এই যে সম্পূর্ণ একটা বক্স এখানে রয়েছে যে আমরা H1 টেক্সটটা যে নিয়েছি এখানে, এই সম্পূর্ণ টেক্সটের যদি শ্যাডো দিতে চাই তাহলে বর্ডারে আসার পরে এখানে
থেকে আমরা টেক্সচারও দিতে পারবো, অর্থাৎ যেমন এরকম একটা টেক্সচারও কিন্তু এখানে হয়ে গেছে অলরেডি আমি যেটা অন করার সাথে সাথে, এবং এটা ভালোই দেখাচ্ছে আমার কাছে। ওকে, অলরাইট, তো আমি চাচ্ছি না দেওয়ার জন্য সেটা আপাতত, সেটা আমাদের প্রয়োজন নেই। অলরাইট, তো তারপরে যদি আমরা কিছু সেটিংস দেখি, তারপরে কি আছে, মাস্কিং, অর্থাৎ মাস্কিং হচ্ছে যে একটার সাথে আর একটা মাস্কিং করা, এটা হচ্ছে আলাদা একটা টিউটোরিয়াল বানিয়ে দেখাতে হবে, কারণ এটা বিস্তারিত একটা জিনিস মাস্কিং জিনিসটা, এটা এখান থেকে আসলে বোঝানো সম্ভব না। আর তো আমরা আপাতত এটা অফই করে দিচ্ছি। তো এরপর হচ্ছে পজিশনিং, অর্থাৎ পজিশনটা কীরকম হবে, অর্থাৎ আপনি এটাকে যদি উইথ ফুল উইথ 100% দেওয়া যেতে পারে, ইনলাইন অটো দেওয়া যেতে পারে, অর্থাৎ এই টেক্সটের উইথটা কেমন হবে সেটাই আর কি। ডিফল্টই থাকে সাধারণত। পজিশন কী হবে, অ্যাবসলিউট ফিক্সড। অ্যাবসলিউট যদি দেই তাহলে হচ্ছে আমরা এখানে পরবর্তীতে এটাকে কাজে লাগাতে পারবো, অর্থাৎ এটার পজিশন আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো যেটা কোথায় কোথায় যাবে। অর্থাৎ আমরা যদি পজিশন অ্যাবসলিউট দিলাম, হরিজন্টাল অথবা লেফট বা রাইট করলাম, তো এখান থেকে অফসেটটা দিলাম, সাপোজ অফসেট যদি আমরা বাড়িয়ে দিই, অর্থাৎ এটা হচ্ছে লেফট টু রাইটে যাচ্ছে, লেফট টু রাইটের দিকে সরে যাচ্ছে। আবার অফসেট যদি এদিকে এটা হচ্ছে ভার্টিক্যাল, অর্থাৎ হরিজন্টাল এবং ভার্টিক্যালের পজিশনটা কেমন হবে, রাইট। এইভাবে আমরা কাস্টমভাবে এটাকে সাজাতে পারবো। আর তো এটাকে আমি যদি, আচ্ছা ঠিক আছে, এটাকে আমি আরেকটু নিচে নামিয়ে দিচ্ছি। আর তো আমি চাচ্ছি একটু এই স্টাইলে যদি থাকে এটা কেমন দেখা যায়। মোটামুটি ঠিক আছে, তবে এইভাবে আমরা করতে পারি অ্যাকচুয়ালি। আপনারা চাইলে এটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, সমস্যা নেই। না দিলে ডিফল্টই থাকুক। এরপর হচ্ছে রেসপন্সিভ অপশন। রেসপন্সিভটা কি, অর্থাৎ আমি চাচ্ছি না যে এই সেকশনটা ডেস্কটপে শো করুক, তো সেক্ষেত্রে আমি হাইড করে দিতে পারি যে এই সেকশনটা ডেস্কটপে শো করবে না, কিন্তু মোবাইলে শো করবে এবং ট্যাবলেটে শো করবে, তাহলে এই দুটি অপশন শোই থাকবে। তো আমি চাচ্ছি ডেস্কটপে শো করবে, মোবাইলে শো করবে না, তাহলে আমি এটা অন করে দিতে পারি। অনেক সময় রেসপন্সিভের ক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা হয় যে আমরা অনেক সময় কিছু সেকশন ভেঙে যায় অ্যাকচুয়ালি, তো ভেঙে যদি যায় তো সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা দেখতে বাজে লাগে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে আমরা একটি সেকশন মোবাইলের জন্য এবং আরেকটি সেকশন ডেস্কটপের জন্য আলাদা আলাদা করে তৈরি করে, সেম সেকশন অথবা কিছুটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হতে পারে বা টেক্সট চেঞ্জ হতে পারে, আর কিছুটা সেটিংস স্টাইলিং চেঞ্জ হতে পারে। তো আমরা চাচ্ছি যে ডেস্কটপে এরকমভাবে দেখাবে কিন্তু মোবাইলে এরকমভাবে দেখাবে না, ঠিক আছে। তো অনেক সময় দেখা গেল যে অটোমেটিক্যালি এটা রেসপন্সিভ হয় না, কাস্টমভাবে রেসপন্সিভ করা লাগে, তো সেক্ষেত্রে আমরা এই অপশনটা ব্যবহার করি। অলরাইট, তো এরপরে হচ্ছে যেটা অ্যাট্রিবিউট হচ্ছে প্রোভার্সন এবং কাস্টম সিএসএস, এটা প্রোভার্সন। তো আশা করি সবগুলো অপশন সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা হয়েছে। তো এরপরে আমরা যদি নেক্সট সেকশনে যাই, নেক্সট আরেকটা উইজেট দেখি, তাহলে সাপোজ ইমেজ উইজেটটা যদি আমরা দেখি, তো এখানে আমি হচ্ছে দুটো কলাম নিচ্ছি, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো এখান থেকে আমি দুটো কলাম, তিনটি কলাম এবং এখানে কলামের কিছু উইথ সাজানো আছে, তো আমি চাইলে এইভাবে দিতে পারবো। তো আমি চাচ্ছি যে আমাদের হোম পেজে একটি সাইড বার থাকবে এবং এই পাশে হচ্ছে আমাদের কন্টেন্ট থাকবে। তো সেক্ষেত্রে আমরা এই যে লেআউটটা আছে এই লেআউটটা চুজ করতে পারি। আর যদি চাই যে না আমি কোনো ধরনের সাইড বার থাকবে না, আমি দুইটা কলাম নেব, এখান থেকে হতে পারে। তো হঠাৎ করে মনে হলো যে না আমি দুটো কলাম না আমি তিনটি কলাম চাচ্ছি, তো সেক্ষেত্রে এটাকে ডিলিট করে আবার অ্যাড করা একটা ঝামেলার ব্যাপার, ঠিক না। তো সেই জন্য আমরা কী করতে পারি, কলামের এখানে হভার করার পরে রাইট ক্লিক করে আমরা ডুপ্লিকেট অপশানে ক্লিক করলে এখানে আরেকটা কলাম তৈরি হয়ে যাচ্ছে। আরেকটি কলাম তৈরি হয়ে গেলে আমরা আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবো এবং পরবর্তীতে আমরা যদি ডিলিট করতে চাই আমরা এখান থেকে ডিলিটও করতে পারবো, রাইট। তো আমি চাচ্ছি যে এখানে আমার একটা ইমেজ থাকবে, তো সেক্ষেত্রে আমি একটা ইমেজ নিয়ে আসলাম এবং আরেকটা হচ্ছে আমি চাচ্ছি যে এখানে আমার কিছু টেক্সট থাকবে এবং এটা একটা অ্যাবাউট সেকশন থাকবে আর কি অ্যাকচুয়ালি। তো এখানে হেডিং থাকবে, রাইট। তো হেডিং থাকবে, তো আমি এটা কিছু মার্জিন করে দিচ্ছি, উপরে মার্জিন করে আমি এটা কিছুটা নিচে নামিয়ে আনছি, কারণ এটা একদম অ্যাডজাস্ট হয়ে গিয়েছে 40 পিক্সেল, অলরাইট। তো আমি চাচ্ছি যে কলামের মাঝে কিছুটা গ্যাপ তৈরি করার জন্য, তো আমি চাচ্ছি যে এই কলামের
রাইট সাইডে মার্জিন হবে লাইক 10 পিক্সেল অলরাইট। তো এটা কিছুটা গ্যাপ তৈরি হয়ে গেছে দুটোর মাঝখানে। তো আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি, এই ইমেজটাই নেই আমি আপাতত। তো এটা অনেকটা বড় হয়ে গিয়েছে, আমি চাইলে এটাকে সাইজটা একটু ছোট করে দিই। আর এটা সাইজটা ছোট করলে দুই সাইড থেকেও ছোট হয়ে যাচ্ছে। তো কাস্টম ভাবে যদি নেই আমি, সাপোজ আমাদের উইথ যেটা আছে সেটা হবে সাপোজ 400 পিক্সেল এবং হাইট 400 পিক্সেল যদি অ্যাপ্লাই করি। তো উইথটা যদি আমি একটু বাড়িয়ে দিই, দেখি কাজ করে কিনা। আর একটু যদি দিচ্ছি 505। অলরাইট, তো এটা পুরোটা নিয়ে নিয়েছি এখন। তো এখানে আপনারা হচ্ছে আপনাদের ইমেজ ইউজ করবেন, যেহেতু এটা হচ্ছে পোর্টফোলিও, ওয়ান কাইন্ড অফ পোর্টফোলিও ওয়েবসাইট। তো এই ধরনের একটা থাকতে পারে। অলরাইট, তো এখানে একটা জিনিস, আমরা পোর্টফোলিও যদি ওয়েবসাইট হিসেবে চিন্তা করেন তাহলে আপনারা হচ্ছে এখানে আপনাদের যে ডিজিগনেশনটা, সাপোজ আমার হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার। আচ্ছা, আপাতত ফুল স্ট্যাক ডেভেলপার এটাকে যদি আমি স্টাইলিং করি তাহলে হচ্ছে টেক্সটটা একটা অন্য কালার যদি দিই, আই থিঙ্ক এটাই ঠিক আছে। আচ্ছা, এটা থাকলো। আমরা টাইপোগ্রাফি থেকে আমাদের সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি, লাইক 20 পিক্সেল। ট্রান্সফর্ম আপার কেজ, স্টাইল ঠিক আছে। আচ্ছা, এটা বাকি সব ঠিক আছে। ওকে, তো আমরা চাচ্ছি যে এটাকে একটা ডিসিশন এখানে থাকলো আর কি আমাদের, ঠিক আছে, যে জুবাইর হোসেন ফুল স্ট্যাক ডেভেলপার। রাইট, তো আমরা চাচ্ছি এখানে অনেকটা গ্যাপ হয়ে গিয়েছে, তো আমরা চাইলে মার্জিন করে একটু উপর দিকে উঠিয়ে দিতে পারি। এটাকে সাপোজ টপ আমরা উপর দিকে উঠাবো, তাহলে টপে মাইনাস করে মার্জিনটাকে একটু কাছে নিয়ে দিলাম। রাইট, তো এখন ঠিক আছে মোটামুটি। অলরাইট, তো এটা থাকলো এবং আপডেট, আপাতত আপডেট করে দিচ্ছি আমরা। তো এটা হচ্ছে আমাদের সেকশন থাকলো একটি, এবং এখানে আমরা চাইলে অ্যাবাউট আস নামে একটি আচ্ছা শুধু অ্যাবাউট, এবং এখানে কিছু টেক্সট থাকবে, আপনার সম্পর্কে কিছু টেক্সট এখানে অ্যাড করে দিলেন। দ্যাটস ইট। তো আমি আরও কিছু অ্যাড করে দিচ্ছি, জাস্ট দেখি কপি করে আমি আবার পেস্ট করছি, 2-3 বার পেস্ট করে দিলাম। অলরাইট, তো এরকমভাবে আপনারা অ্যাবাউট সেকশনটা অ্যাড করতে পারেন। তো এখানে হচ্ছে যে আমি সাপোজ ইমেজটা যদি ধরি, আমি ইমেজটা যদি দেখি যে ইমেজে আমি লিঙ্ক অ্যাড করতে পারবো এখান থেকে, কাস্টম লিঙ্ক, অর্থাৎ আমি চাচ্ছি যে ইমেজে কেউ ক্লিক করলে একটি লিঙ্কে সে প্রবেশ করতে পারবে, তাহলে আমরা এখান থেকে কাস্টম ইউআরএল ক্লিক করে আমরা এখানে লিঙ্কটা অ্যাড করে দিতে পারবো। রাইট, অথবা আমরা মিডিয়া ফাইল অ্যাড করতে পারি, যে কোনো ধরনের লাইট বক্স, ইয়েস, সাপোজ যদি ইয়েস দিলাম, এটা ক্লিক করলে এটা লাইট বক্স ওপেন হবে। তো এটা আসলে ভালো দেখায় না, প্রফেশনাল দেখায় না, মানে ক্লিক করা যাবে না, এরকম ডিফল্ট। অলরাইট, তো ক্যাপশন যদি অ্যাড করতে চাই, যে ক্যাপশনটা কি হবার, এখানে হভার করলে এটা একটা ক্যাপশন শো করবে সাপোজ। তো সেই ক্যাপশনটা কি হতে পারে, সেই ক্যাপশন আমরা এখান থেকে অ্যাড করতে পারি। অলরাইট, তো এরপরে হচ্ছে স্টাইলিংয়ে যদি আমরা যাই, স্টাইলিংয়ে গিয়ে আমরা কি দেখতে পারি, যে ইমেজের উইথ এবং ম্যাক্স উইথ আমরা এখান থেকে সেট আপ করে দিতে পারবো। যেমন উইথ দিলাম 100%, এটা 100% আছে, আমি এখান থেকে উইথ কন্ট্রোল করতে পারবো। রাইট, তো এটা 100% থাকলো, ম্যাক্স উইথ 100%। তো ম্যাক্স উইথ এবং উইথটা কি আশা করি সবাই জানে, এটা সিএসএস পার্ট থেকে অথবা শিখে আসার কথা। ম্যাক্স উইথ হচ্ছে যে ম্যাক্সিমাম উইথ আপনি কত দিতে পারবেন, অর্থাৎ ম্যাক্সিমাম উইথ 100, উইথ আপনি কমাতে বাড়াতে পারবেন, কিন্তু ম্যাক্সিমাম উইথের বেশি আপনি উইথ বাড়াতে পারবেন না। রাইট,
সাপোজ আমি একটা কথা যদি চিন্তা করি যে ম্যাক্সিমাম উইথ হচ্ছে আমাদের 80 সাপোজ, কিন্তু উইথ আমাদের 90, কিন্তু কাজ করতেছে কোনটা? এটা কাজ করতেছে 90 থেকে 100 কাজ করতেছে, করে না। ঠিক আছে, এটাই হচ্ছে ম্যাক্স উইথ। এবং হাইট যদি দিই, হাইট হচ্ছে অরিজিনাল যে হাইটটা রয়েছে 500 পিক্সেল, হাইট মনে হয় আমাদের 400 পিক্সেল আছে। যাই হোক, হাইট আমরা এখান থেকে দেব না, হাইট আমরা আগে ডিফাইন করে দিয়েছি। তো অপাসিটিটা কি? অপাসিটি হচ্ছে যে ভিজিবিলিটির কেমন হবে আসলে, এটা উপরে একটা ব্লার ব্লার ভাব কিন্তু কাজ করতেছে, ঠিক না? তো অপাসিটিটা যত বাড়বে তত ক্লিয়ার দেখা যাবে। এটা আমরা চাচ্ছি যে এটাকে হভার করলে কিছুটা অপাসিটি কাজ করবে, এছাড়া অপাসিটি কাজ করবে না। সাপোজ আমি ইমেজে হভার করলাম, হভার করার পরে কিছুটা ব্লার হয়ে যাবে, এটা এরকম। যাচ্ছে যেরকম ব্লার হয়ে যাবে, তাহলে আমরা এটাকে এরকমভাবে দিতে পারি। ট্রানজিশন ডিউরেশন, অর্থাৎ আমরা এটা এখন একটা ফাস্ট, এখন কিছুটা স্লো, এটাকে যদি আরও বাড়াই আরও স্লো হবে, ঠিক না? তো এটাই হচ্ছে অপাসিটির কাজ। এবং এরপর রয়েছে অ্যানিমেশন, অর্থাৎ হভার করলে কিছু একটা অ্যানিমেশন হবে। তো গ্রো যদি দেই, যেটা একটু বড় হবে আর কি, সামথিং, ঠিক আছে, এরকম। তো আমরা যদি বর্ডার রেডিয়াস দিতে চাই, অর্থাৎ আমরা চাচ্ছি যে একটু বাঁকা হবে কর্নারগুলো, তো এখান থেকে ইমেজের কর্নারটা বাঁকা হয়ে গিয়েছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি। অলরাইট, এটা গ্রো হচ্ছে এবং এটা কিছুটা বাঁকানো আছে। অলরাইট, এরপরে যদি আমরা অ্যানিমেশনটা অফ করে দিচ্ছি, অ্যানিমেশন আমাদের প্রয়োজন নেই অ্যাকচুয়ালি, এটা এরকমভাবে থাকলো, অপাসিটিটা থাকুক, সমস্যা নেই। আমি চাচ্ছি যে এই যে আমাদের যে সেকশনটা রয়েছে রাইট সেকশন, অর্থাৎ অ্যাবাউট টেক্সট যেখানে থাকবে, সেই টেক্সটের হচ্ছে কিছু স্টাইলিং যদি আমি করি, তাহলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, যদি চাই ইমেজ দিতে পারি, অথবা কালারিং করতে পারি, ঠিক না? চাইলে আমরা দিতে পারি অ্যাকচুয়ালি, তবে আমরা দেব না, কারণ এটা সেম কালারে থাকলেই হয়তো একটু প্রফেশনাল দেখায়। তো ব্যাকগ্রাউন্ড ওভারলে থাকতে পারে, ওভারলে এটা কেমন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, অর্থাৎ আমি যদি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলাম, সেই কালারের একটা ওভারলে থাকলে, অর্থাৎ একটা অপোজিট ভাব থাকবে। সাপোজ এরকম, সাপোজ আমি যদি একটু বিস্তারিত দেখাই, সাপোজ ব্যাকগ্রাউন্ড আমার এখন যদি আমি ওভারলে দিই, এখানে ওভারলে দিলাম সাপোজ হোয়াইট, তো এখন কিন্তু এটা কিন্তু একটু হোয়াইটিশ হয়ে গিয়েছে, ঠিক না? তো এরকমই আর কি, এটাই হচ্ছে অপাসিটি। আমি একটু বাড়ালাম, একটা একদম হাইড হয়ে গেল, তো এরকমই আর কি। তো আমি যাচ্ছি না ব্যাকগ্রাউন্ড দিতে, ব্যাকগ্রাউন্ড আমি ডিলিট করে দিচ্ছি, এবং অপাসিটিও আমাদের প্রয়োজন নেই। অলরাইট, তো এরপর হচ্ছে বর্ডার, আমরা চাইলে বর্ডার দিতে পারি, বর্ডার টাইপ সলিড 1 পিক্সেল। তো আমরা চাইলে বর্ডার দিতে পারি, যে কোনো কলামেরও বর্ডার দেওয়া যায়, তো আমরা দিচ্ছি না। তবে যদি আমরা টেক্সট শ্যাডো দিতে চাই, আমরা শ্যাডোটা এখান থেকে দিতে পারবো। অলরাইট, আমি যদি এটা একটু দেখি যে এরকম দেখায় এটা। অলরাইট, আমরা এখানে একটা ইমেজ থাকবে এবং এখানে একটা বর্ডার সেকশন থাকবে, যেটা হচ্ছে এরকম একটা বক্সের মতো দেখাচ্ছে কিন্তু এখন, ঠিক না? তো আমরা চাইলে এরকমভাবে দিতে পারি, তবে আমি এখানে দিচ্ছি না অ্যাকচুয়ালি, এটা প্লেনই থাকুক। তবে এইটাই হচ্ছে ওকে। তো আমরা দেখলাম যে ইমেজের কী কী সেটিংস রয়েছে, এবং তারপর হচ্ছে কলামের কিভাবে আমরা হাইট, উইথ, মার্জিন, প্যাডিং দিতে পারি। তো এরপরে যেটা দেখবো আমরা, সেটা হচ্ছে বাটন, অর্থাৎ আমরা একটা বাটন চাইলে বাটন অ্যাড করতে পারবো। এখানে বাটনের লিঙ্ক দেওয়া যেতে পারে, টেক্সট এখান থেকে এডিট করতে পারি, এবং এখানে লিঙ্ক অ্যাড করতে পারি, এবং আমি এখানে সেন্টার, রাইট, জাস্টিফাই সব কিছুই করতে পারবো, ঠিক আছে? তারপরে সাইজ রয়েছে, এখান থেকে সাইজ আমি মিডিয়াম এবং লার্জ, এক্সট্রা লার্জ সব ধরনের সাইজই করতে পারবো, অ্যাড করতে পারবো। এবং আমি চাইলে আইকন অ্যাড করতে পারবো। আমি এখান থেকে আইকন, যদি আইকন লাইব্রেরি থেকে আমি একটা আইকন নিয়ে আসি,
একটু অ্যারো সাইনের মতো। সাপোজ এই আইকনটা আমরা ব্যবহার করতে যাচ্ছি, তো এটাকে আফটার এবং বিফোর ইউজ করে আমরা লেফট এবং রাইটও নিতে পারবো। অলরাইট, তবে আমরা এখানে আইডি দিতে পারি বাটন কাস্টমাইজ করার জন্য, কালার চেঞ্জ করতে পারি স্টাইল থেকে। তো স্টাইলে আসলে কি প্রায় সব স্টাইলিং সেম, টেক্সটের জন্য, ইমেজের জন্য, বাটনের জন্য, যে এখানে আসলে জাস্ট টাইপোগ্রাফিগুলো থাকে, টেক্সট শ্যাডো বাট কালার এই ধরনের অপশনগুলো থাকে, বর্ডার রেডিয়াস বা বক্স শ্যাডো, প্যাডিং, এই জিনিসগুলোই সাধারণত থাকে। ঠিক আছে, তো আশা করি এগুলো সবাই আপনারা জানেন, বুঝেন যে প্যাডিং কি, টাইপোগ্রাফি কি, এখান থেকে কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন। তো এরপরে যেটা রয়েছে যে ডিভাইডার, আমরা চাইলে এখানে একটা ডিভাইডার অ্যাড করতে পারি। সাপোজ এখানে যদি অ্যাড করে দিই, তো ডিভাইডারের উইডথটা আমরা ছোট বড় করতে পারি এখান থেকে। সাপোজ 10 পিক্সেল দিলাম এবং অ্যালাইনমেন্ট দিতে পারি সেন্টার লেফট। ঠিক আছে, তো এখান থেকে আমরা উইডথটা দিতে পারি যে উইডথটা কতটুকু হবে, ক্যাপ কতটুকু হবে, ক্যাপটা কমিয়ে দিলাম। কালারটা কেমন হবে, উইডথটা কেমন হবে, 2 পিক্সেল। উইডথটা হচ্ছে কতটা মোটা হবে, এটাও আমরা এখান থেকে দিতে পারি, ডিফাইন করে দিতে পারি। তো এরপরে যেটা রয়েছে গুগল ম্যাপ আমরা দিতে পারি এবং আইকন ইউজ করতে পারি। সাপোজ আমরা এখানে 2টা কলাম 3টা কলাম নেই, 3টা কলাম নিয়ে আমরা একটা আইকন বক্স এখানে, সাপোজ সরি এখানে আমি কিছুটা মার্জিন দিয়ে এটাকে একটু দূরে সরিয়ে নিচ্ছি, 30 পিক্সেলের মতো। ওকে, তো এখানে আমি আইকন বক্স নিয়ে এখানে আমি আইকন শো করাতে পারি। তো এখান থেকে যে কোনো একটা আইকন আমি চুজ করতে পারি। এখানেও অনেকগুলো আইকন রয়েছে, যে কোনো ধরনের আইকন আপনারা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তো আইকন ইউজ করার পরে সাপোজ আমি যদি একটা আইকন, সাপোজ এটাই থাকলো, আইকনটাকে আমি কাস্টমাইজ করতে পারবো, অর্থাৎ আমি লিঙ্ক অ্যাড করতে পারবো এবং অ্যালাইনমেন্ট করতে পারবো। স্টাইলে যদি যাই, প্রাইমারি কালার থেকে আমি কালারটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো এটাই যদি কালার থাকে, সাইজটা কেমন হবে, সাইজটা আমি রিফাইন করতে পারবো, ছোট বড়। ঠিক আছে, তো মিডিয়াম সাইজই রাখছি, 65 60 রাখি। এবং রোটেশন যদি দিই আমরা কত ডিগ্রিতে এটা রোটেট করবে সেটাও আমরা এখান থেকে দিতে পারবো। সাপোজ আমি হবারে যদি রোটেশন দিই, যে হবার করলে এটা 60 ডিগ্রি রোটেট করবে। ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, হবার অ্যানিমেশন, তো রোটেট করার কথা 180 ডিগ্রি রোটেট করবে। ঠিক আছে, এটা হবারে না, এটা 0 এবং হবারে হচ্ছে এটা, সরি হবারে গিয়ে এটা হবে যে হচ্ছে 180। অলরাইট, তো হবারে 180, নরমালে এটা দুটোই নিয়ে নিচ্ছে, তো কিছুটা প্রবলেম, তো এরকম হওয়ার কথা না। আমি তো নরমালে 0 করে দিয়েছি, এখানে 0 করে দিলে এটাও 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হয়তো বা কিছুটা প্রবলেম আছে। আচ্ছা, যাই হোক, তো এটা আমরা অ্যানিমেশন দিয়ে দিলাম গ্রো, অর্থাৎ হবার করলে কিছুটা গ্রো করবে। এবং এখান থেকে আমরা যদি কিছু টেক্সট অ্যাড করতে চাই, যেটা নিচে কিছু টেক্সট থাকবে, এরকমভাবে কাস্টমভাবে আমরা এই ধরনের আইকন বক্স বলা চলে, যে আইকন বক্স আমরা অ্যাড করতে পারবো। এবং স্টাইলিংয়ে গিয়ে আমরা টেক্সট স্টাইলিং করতে পারবো, অ্যাডভান্সে গিয়ে আমরা মার্জিন এবং রেসপন্সিভ, মোশন ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড, এই ধরনের এগুলো আমি আগে দেখিয়ে দিয়েছি। তো এরপরে হচ্ছে আমরা যদি দেখি আর কি রয়েছে এখানে, পোস্ট, অর্থাৎ আপনার যদি পোস্ট দেখাতে চান, যদি এটা প্রো ভার্সন, সম্পূর্ণ প্রো ভার্সনের জন্য এগুলো ফ্রি ভার্সনে নেই, আমি এটাকে হাইড করে দিচ্ছি। যেটা রয়েছে ইমেজ বক্স, অর্থাৎ এরকম যে দেখালাম আমি, যেটা ইমেজ বক্স যদি নিই, যে এখানে একটা ইমেজ থাকবে, তো ইমেজটা যে কোনো একটা ইমেজ আমরা এখান থেকে পিক করতে পারি, এটাই পিক করি। যে কোনো একটা ইমেজ নিলাম, তারপরে হেডিং দিলাম, এখানে যে কোনো একটা হেডিং থাকলো এবং টেক্সট থাকলো,
এরকমভাবে একটা ইমেজ বক্স আমরা ব্যবহার করতে পারি, জাস্ট লাইক আইকন বক্স আমরা ইমেজ বক্সও ব্যবহার করতে পারবো। এবং স্টাইলিংয়ে গিয়ে আমরা স্পেসিং, উইথ, বর্ডার রেডিয়াস, হাওয়ার অ্যানিমেশন, অপাসিটি, ট্রানজিশন, ডিউরেশন এবং কন্টেন্টে যদি যাই কন্টেন্টের কালার অর্থাৎ হেডিংয়ের কালার, তারপরে টেক্সট যে ডিসক্রিপশনের কালার, এইগুলো জিনিসও আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। এবং অ্যাডভান্সে সেম মার্জিন, প্যাডিং এগুলোই আছে অ্যাডভান্স, সব কিছুর জন্যই অ্যাডভান্স সেম, যে কোনো উইজেটের জন্যই। তো এরপরে হচ্ছে আমাদের রয়েছে আইকন বক্স, জাস্ট লাইক ইমেজ বক্সের মতো আইকন বক্সও রয়েছে, যেখানে ইমেজের পরিবর্তে আমরা আইকনটা সিলেক্ট করতে পারবো, দ্যাটস ইট। তো এটা যদি আমি ডিলিট করে দিই, সাপোজ এখান থেকে আমি যে কোনো একটা আইকন চুজ করলাম, আইকন চুজ করার পরে এটা এরকম হয়ে গেল, কন্ট্রোল করতে পারবো, স্টাইলে গিয়ে সাইজিং, রোটেটিং, এভরিথিং আমরা কন্ট্রোল করতে পারবো, রাইট। অ্যাডভান্সে গিয়ে আমরা অ্যাডভান্সে সেম, আসলে অ্যাডভান্স দেখানোর কিছু নেই, সেম, এটা সবার জন্যই সেম। তারপর ইমেজ ক্যারোসেল রয়েছে, স্টার রেটিং রয়েছে, অর্থাৎ আমরা চাইলে এখানে রেটিং দিতে পারবো, যে আমরা চাচ্ছি যে এখানে কিছুটা রেটিং অ্যাড করার জন্য আমরা রেটিং চাইলে রেটিং অ্যাড করতে পারবো, নো প্রবলেম। তারপরে হচ্ছে আমাদের রয়েছে ইমেজ ক্যারোসেল, আমরা চাইলে ক্যারোসেল অ্যাড করতে পারবো। সাপোজ আমরা 2-3টা ইমেজ এখানে অ্যাড করে দিই, যদি দুটো ইমেজই রয়েছে আমাদের, দুটো ইমেজ অ্যাড করে দেওয়ার পর আমরা চাচ্ছি এখানে একটা ক্যারোসেল শো করবে, ঠিক আছে। তো এখানে আইকন রয়েছে, বা অটোমেটিকও আমরা চাইলে অটোমেটিক অপশন আছে কিনা, স্লাইড শো, অটোপ্লে, ইয়েস, অটোপ্লে ইউজ করা আছে, তো এটা অটোপ্লে হয়ে যাবে, যেহেতু আমাদের ইমেজ সংখ্যা কম, এর জন্য হয়তো একটু দেরি হচ্ছে। অলরাইট, তো এরপরে হচ্ছে আমাদের কি রয়েছে দেখি, যদি আমরা দেখি আইকন লিস্ট, বেসিক গ্যালারি, অর্থাৎ আমরা চাইলে গ্যালারি অ্যাড করতে পারবো এখানে। তারপর আইকন লিস্টে যেমন আমরা হচ্ছে কোনো একটা জিনিস লিস্ট আপ করার জন্য আমরা এখানে আইকন লিস্ট ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা আমাদের কাস্টম টেক্সট ইউজ করতে পারবো, আইকনের কালার চেঞ্জ করতে পারবো, আমরা এখান থেকে স্পেস দিতে পারবো, যে প্রত্যেকটা আইকনের জন্য স্পেসটা কতটুকু হবে। ডিভাইডার চাইলে আমরা ডিভাইডার ব্যবহার করতে পারবো। অলরাইট, আইকনের জন্য আমরা ডিফল্ট কালার থেকে অন্য কালারে চেঞ্জ করা, এবং টেক্সটের জন্য সেম টাইপোগ্রাফি চেঞ্জ করা, কালার চেঞ্জ করা, সব জিনিসই আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। তো এরপরে রয়েছে হচ্ছে আমাদের কি আছে আর ইম্পর্টেন্ট জিনিস, আমরা চাইলে প্রোগ্রেস বার, যেরকম আমাদের স্কিল শো করার জন্য আমরা প্রোগ্রেস বার চাইলে আমরা প্রোগ্রেস বার অ্যাড করতে পারবো, এরকম প্রোগ্রেস বার অ্যাড করতে পারবো। অলরাইট, তো এটাকে কাস্টমাইজ করতে পারবো। এটা আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন, এর বিস্তারিত দেখানোর মতো কিছু নেই। তো এরপরে হচ্ছে যেটা রয়েছে আমাদের, সাধারণত আমরা চাইলে শর্টকাট ব্যবহার করতে পারবো, যে কোনো এক্সট্রা উইজেট যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমরা শর্টকাটের মাধ্যমে ব্যবহার করতে হয়। তো শর্টকাটের জন্য আমাদের শর্টকাট একটা অপশনই রয়েছে, সেটা ব্যবহার করতে পারবো। আমরা কাস্টমভাবে HTML অ্যাড করার জন্য আমরা এই ফাংশন, এই উইজেটটা ব্যবহার করতে পারি, কাস্টম উইজেট HTML ব্যবহার করার জন্য। রাইট, তো এরপরে হচ্ছে সাইড বার থাকতে পারে আমাদের, অর্থাৎ আমি চাচ্ছি যে আমাদের এই আমি আগে বলেছিলাম যে আমাদের হোম পেজে যদি কোনো সাইড বার থাকে, যদি আমরা সাইড বার ইউজ করতে চাই তাহলে আমরা এখান থেকে একটা উইজেটাইজ সাইড বার আমরা শো করতে পারবো, এবং এখান থেকে কোন সাইড বারটা আমরা শো করাবো সেই সাইড বারটা এখানে শো করবে। ওকে, সাপোজ এরকম সাইড বার শো করলো এখানে, দ্যাটস ইট। তো ফ্রি ভার্সনে আসলে এগুলোই দেখানোর ছিল। আচ্ছা, আর একটু যদি আরও যেসব উইজেটগুলো রয়েছে আশা করি আপনার সাথে বুঝতে পারবেন যে আসলে কোনটা কীভাবে কাজ করে। তো এরপর রয়েছে এগুলো আছে সবই প্রো ভার্সন, ও কমার্সের জন্য সব প্রো ভার্সন। এগুলো আমরা দেখব প্রো ভার্সনে নিয়ে যে টিউটোরিয়ালটা সেই এলিমেন্টের প্রো, সেটা নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল তৈরি করব, এবং সেইখানে আমরা দেখাবো যে ওই ফাংশনালিটিগুলো কীভাবে কাজ করে। তো ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, যদিও লং হয়ে থাকে তবে অনেক ইনফরমেশন আপনারা যারা একদম বেসিক নিউ এলিমেন্টের সবার কোনো ধারণা নেই তাদের হয়তো 100% ধারণা একটা হয়ে গিয়েছে। তো আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে রেসপন্সিভনেস, অর্থাৎ রেসপন্সিভ কীভাবে করবো আমরা। তো এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি ক্লিক করি তো আমরা চাচ্ছি এখানে কিছুটা আমাদের কাস্টমাইজ করার জন্য, যদিও এখানে ফুলি রেসপন্সিভ দেখাচ্ছে এটা অটোমেটিক্যালি। তো মোবাইলের জন্য যদি দেখি আমরা, তো এই সাপোজ দিস ইজ দ্য প্রবলেম। তো আমরা চাচ্ছি একটা ওয়েবসাইট তৈরি করার সাথে সাথে আমাদের রেসপন্সিভনেসটাও কিন্তু চেক করতে হবে, এটা কিন্তু প্রফেশনালিজমের পথে পড়ে। আর আপনি ডেস্কটপের জন্য ব্যবহার করলেন, ক্লায়েন্টকে ডেলিভারি দিলেন, ক্লায়েন্ট দেখলো যেরকম, তাহলে আপনার সম্পর্কে কিন্তু ক্লায়েন্টের একটা ব্যাড
ইফেক্ট কাজ করবে। অলরাইট, তো ফার্স্ট অফ অল আপনাকে চেক করতে হবে যে আমার সব কিছু ঠিক আছে কিনা। তো এখানে প্যাডিংয়ে যদি যাই, আমরা এখানে 0 করে দিচ্ছি এবং প্যাডিংও 0, ঠিক আছে, মার্জিনও 0, প্যাডিংও 0, সব কিছু 0 থাকবে। এখানে যদি যাই, এখানে মার্জিনও 0, প্যাডিংও 0। তবে আমরা কোথায় প্যাডিং দিয়েছিলাম? আমরা দিয়েছিলাম কলামে, রাইট? আমরা কলামে এবং এর মধ্যে প্যাডিংটা দিয়েছিলাম। তো এটাকে আমি 0 করে দিচ্ছি। 0 করে দেওয়ার পরে এটা কিন্তু মোটামুটি কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি চাচ্ছি যে এই যে উইজ সেকশনটা রয়েছে, সেকশনটার হাইট মোবাইলের জন্য একটু কমিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে, মিনিমাম হাইটটা একটু কমিয়ে দিই, কারণ মোবাইলের জন্য এত বড় আসলে ঠিক না। আমি 300 করে দিচ্ছি এবং লেখাটা ঠিক আছে মোটামুটি। আমি কিছুটা মার্জিন করে দিই, কারণ এটা একদম লেগে গিয়েছে। আমি যদি এটা হচ্ছে লেফট সাইড, ওকে, লেফট সাইড থেকে আমি 10 পিক্সেল করে মার্জিন করে দিচ্ছি। এটাও 10 পিক্সেল, লেফট সাইড থেকে 10 পিক্সেল মার্জিন করে দিচ্ছি। অলরাইট, এবং এটাও সরি আরেকটা জিনিস রয়ে গিয়েছে, লেফট সাইড থেকে 10 পিক্সেল। অলরাইট, তো আমি চাচ্ছি যে এটার সাইজটা যদি একটু ছোট করি, আবার টাইপোগ্রাফিতে গিয়ে কন্টেন্টের 35 পিক্সেল। অলরাইট, ওকে। তো বাকি যেসব জিনিস রয়েছে সেটা হচ্ছে ঠিক আছে মোটামুটি। রেসপন্সিভের জন্য এটা একটু প্রবলেম ছিল। অলরাইট, তো এটাই হচ্ছে, এভাবেই হচ্ছে রেসপন্সিভ করতে হয়। অর্থাৎ এটা যদি আমরা এখন যদি আমি ট্যাব ভার্সনে যাই, তাহলে এটা সেম রয়েছে, এবং ডেস্কটপ ভার্সনে কিন্তু এটা ডিজাইন কিন্তু চেঞ্জ হয় না। ডেস্কটপ ভার্সনের ডিজাইনটা চেঞ্জ হয় না, সেম রয়েছে। রাইট, আমরা দেখতে পাচ্ছি সেম এভরিথিং। তো এভাবেই আসলে একটি ওয়েবসাইট বিল্ড আপ করতে হয় এবং রেসপন্সিভনেস ঠিক করতে হয় এলিমেন্টর দিয়ে। এটা খুবই সিম্পল, আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং প্রত্যেকটা উইজের কীভাবে সেটিং সেট আপ করতে হয় সেটাও হয়তো বা বুঝতে পেরেছেন। তো আশা করি অনেক কিছু শিখতে পেরেছেন। যদি কোনো কিছু কোনোভাবে যদি ভিডিওটি উপকারে লেগে থাকে আপনার, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।